তিনতলা বাড়িটা পুরোটাই লাল নীল বাতিতে ঝলমল করছে। এ বাড়ির বড় মেয়ের আগামীকাল বিয়ে। আজ গায়ে হলুদ। আশরাফ সাহেব আর জাহানারা বেগম দম্পতির চোখের মণি তাদের বড় কন্যা অদিতি, তারই আজ গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ি ভর্তি লোকজন আর হই হুল্লোড় চলছে। পুরো বাড়ি যেখানে আনন্দে মেতে আছে সেখানে একমাত্র একজন আছে যার হদিস এখনো পাওয়া যাচ্ছে না। জাহানারা বেগম পৃথার রুমের সামনে গিয়ে দাঁড়ালেন। দরজাটা ভেতর থেকে লাগানো। তিনি পৃথাকে বেশ আলতো সুরে ডাকলেন, পৃথা, মা কোথায় তুই পৃথা? ভেতর থেকে গুনগুন শব্দে পড়ার আওয়াজটা হুট করেই থেমে গেল। পৃথা উত্তর দিল, চাচি মনি আমাকে প্লিজ তোমরা একটু পড়তে দিবা। কাল সকালেই আমার পরীক্ষা। বিয়ের প্রিপারেশন নিতে গিয়ে কিছুই পড়া হয়নি আমার। আমাকে রিভিশনটা তো দিতে দাও প্লিজ। এখন যাও, আমি রিভিশন শেষ হলেই চলে আসব উপরে। জাহানারা বেগম হালকা করে মাথা নাড়লেন আর বললেন, মেয়েটাকে নিয়ে আর পারলাম না। কই বিয়েবাড়ি শাড়ি পরে হই হুল্লোড় করবে, আনন্দ করবে, তা না করে বইয়ে মুখ গুজে বসে আছে। বলতে বলতে তিনি চলে গেলেন রান্নাঘরের দিকে। সেখানে ফুলিখালা রান্নায় ব্যস্ত। এত মানুষ ঘরভর্তি, তাদের খাওয়া দাওয়ার আয়োজন করতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। অদিতির রুমে সব মামাতো ফুপাতো বোনেরা আর ওর বান্ধবীরা বসে আছে। অদিতিকে সাজাচ্ছে ওরা। অদিতি মাঝারি গড়নের গোলগাল মুখের আর দেখতে খুব সুন্দর। হলুদ শাড়ি আর ফুলের গহনায় তাকে ভীষণ মায়াবী লাগছে। অদিতি আপু, তোমাকে এত সুন্দর লাগছে কেন আজ? ছোট্ট মামাতো বোন প্রিয়ন্তীর প্রশ্নে হাসল অদিতি। গাল টেনে বলল, তোর বিয়েতে তোকেও এমন সুন্দর লাগবে রে পাখি। নিজের বিয়েতে বোধহয় সব মেয়েকেই সুন্দর লাগে, তাই আমাকেও সুন্দর লাগছে। অদিতির উত্তরে প্রিয়ন্তী কি বুঝল কে জানে, সেও হাসল। মারিয়া জিজ্ঞেস করল, আপু পৃথা কোথায়? সবাই আছে, ওকে দেখছি না যে। অদিতি বলল, ওর কাল পরীক্ষা, তাই পড়ছে পাগলিটা। অনেকবার আমি আর মা মিলে ডেকেছি, কিন্তু মহারানীর এক উত্তর পড়া যতক্ষণ না শেষ হবে সে আসবে না। মারিয়া মন খারাপ করে বলল, এটা কোনো কথা হলো? আজ আমরা সবাই মজা করব একসাথে ভেবে রেখেছি। অদিতি বলল, চিন্তা করিস না, ও চলে আসবে। আমার হলুদ আর ও থাকবে না, এটা তো হতেই পারে না। পৃথার পরিচয় দেয়া যাক। পৃথা হল আশরাফ সাহেবের বড় ভাইয়ের মেয়ে। পৃথার বাবা অনেক আগে মারা যান, পরে পৃথার মা আরেক জায়গায় বিয়ে করে লন্ডন চলে যান। কিন্তু পৃথাকে তার দ্বিতীয় স্বামীর পরিবার মেনে নেয়নি, তাই পৃথা আশরাফ সাহেবের সাথেই রয়ে গেছে তাদের পরিবার এর একজন হয়ে। সবাই তাদের সাধ্যমতো ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে পৃথার জীবন। পৃথা এবার এইচএসসি পরীক্ষা দিবে। টেস্ট পরীক্ষা খুব শীঘ্রই। পৃথার এই পরিবারের প্রতিটা মানুষকে খুব বেশি ভালোবাসে। চাচু, চাচিমণি, অদিতি আপু, অপু ভাইয়া, এই মানুষগুলো আর তার প্রিয় বইগুলি মিলেই তার জীবন। ব্রোকেন ফ্যামিলির হয়েও সে এত সুন্দর পরিবার পেয়েছে, এই জন্য সে খুবই খুশি। অদিতি আপুর বিয়ে, তাই সে আরো খুশি। আপু এত সুন্দর আর ভালো একটা বর পাচ্ছে, সেটা ভাবলেই মন খুশিতে ভরে যায়। পড়তে পড়তে প্রায় অনেক সময় হয়ে এলো, তাই সে এবার ভাবল রেডি হয়ে নেওয়া যাক। সুন্দর একটা বাসন্তী রঙা শাড়ি, সাথে লাল হিজাব, চুড়ি আর হালজা ফুলের গয়নায় নিজেকে সাজিয়ে নিল। দেখতে সে অপরূপা সুন্দরী, তাই বেশি মেকআপ লাগে না। একটু লিপস্টিক আর কাজল দিয়ে নিল। ব্যাস, সেজেগুজে সিঁড়ি বেয়ে ছাদের দিকে চলল। এক সিঁড়ি না যেতেই সামনে অপুকে দেখল। অপু মানে অপূর্ব, আশরাফ সাহেবের একমাত্র ছেলে। একটি প্রাইভেট ইউনিভার্সিটির ইংলিশের টিচার সে। বেশ সুন্দর গড়নের আর দেখতেও বেশ।
কিরে এত রংচং মেখে ভূত সেজে আছিস কেন? মেকআপ আরেকটু কম করা উচিত ছিল তোর। হাসতে হাসতে বলল অপু। পৃথা অপুর কথা শুনে মুখ কালো করে বলল, কি বলো ভাইয়া, সাজি তনি। এমন করে বলো না প্লিজ। ছোট মানুষ আমি, কষ্ট হয়তো। আহারে ছোট মানুষ আসছে। যা যা উপরে যা। বাবা মা আপু তোর কান টেনে লম্বা করার জন্য রেডি হয়ে বসে আছে। পৃথা কানে হাত দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। অপু ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে ওর কাজে মনোযোগ দিল। সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদে গেল পৃথা। চাচিমণি, চাচু, অদিতি আপু সবাই স্টেজে, সেখানে সে এগিয়ে গেল। এই যে মহারানী, আসবার সময় হলো তোর। মারিয়ার কথায় হাসল পৃথা। বলল, হ্যাঁ রে, পড়া একটু আগে শেষ হলো। আমায় কেমন লাগছে বল। মারিয়া বলল, মাশা আল্লাহ, অনেক সুন্দর লাগছে। পৃথাকে দেখে অদিতি ওকে কাছে ডাকল, এই পৃথা, আয় আমার কাছে এসো, বসত। তোর সাথে ছবি তুলব। পৃথা অদিতিকে জড়িয়ে ধরে ছবি তুলল আর বলল, আপু কাল তুমি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে জানো। তোমাকে আমি কি ভীষণ মিস করব। অদিতি বলল, আমিও তোকে অনেক মিস করব রে পাখি। পৃথা আর অদিতির ভালোবাসা দেখে আশরাফ সাহেব আর জাহানারা বেগমের চোখ ভিজে এলো। দেখতে দেখতে মেয়েগুলো কত বড় হয়ে গেল। কাল অদিতি নতুন ঠিকানায় চলে যাবে। আর পৃথাও একদিন চলে যাবে। ভাবতে ভাবতে আশরাফ সাহেবের বুক ভার হয়ে এলো। কিছুই ভাবতে পারলেন না আর। অপু ছাদে উঠে এদিক ওদিক তাকিয়ে এক কোণায় পৃথাকে দেখতে পেল। পৃথার কাছে গিয়ে বলল, পৃথা এদিকে আয় তো একটু। পৃথা বান্ধবীদের সাথে গল্প করছিল, হঠাৎ ডাকায় একটু বিরক্তই হলো আর বলল, কি ব্যাপার, কেন ডাকছো ভাইয়া? দেখছো আমি একটু ওদের সাথে গল্প করছিলাম। অপু বলল, গল্প পরেও করা যাবে, এখন আমার একটা কাজ করে দে। কি কাজ? পৃথা বলল, এই এখানে কিছু ফুল লাগাবো। তুই ফুল হাতে রাখো আর আমি বললে আমাকে দিবি। অপু একটা টুলের উপর দাঁড়িয়ে গেল আর ফুল লাগানোর চেষ্টা করতে থাকল। পৃথা একটা একটা করে ফুল দিচ্ছে আর অপু ফুলগুলো লাগাচ্ছে। হঠাৎই টুলটা দুলে উঠায় অপু ব্যালেন্স হারাতে নিল আর পৃথার কাঁধে হাত রেখে ভর দিল। পৃথা বলল, আস্তে ভাইয়া, পড়ে যাবে তো। ঠিক আছো? অপু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হুম আমি ঠিক আছি। তুই বাকি ফুলগুলো দে। সব কাজ শেষ করে পৃথা চলে গেল একদিকে আর অপু ওর ফ্রেন্ডদের কাছে গেল ওদের কিছু লাগবে কিনা দেখতে। ওর বন্ধুরা ওকে দেখেই রহস্যজনক হাসি হেসে বলল, কি দোস্ত, কাহিনী কি? একটু আগে কি হচ্ছিল? অপু বলল, মানে কি? কি হচ্ছিল? ওর বন্ধুরা বলল, দোস্ত পৃথা যখন তোর পাশে দাঁড়ানো ছিল বেশ লাগছিল, কিন্তু তোদের দুজনকে বলি ওকে নিয়ে ভাবনা চিন্তাও তো করতে পারিস একটু। কি সুন্দর আর মিষ্টি মেয়েটা। অপু হাসল আর বলল, কি যে বলিস তোরা। পৃথা আমার কত ছোট জানিস। ওই পুচকিকে নিয়ে কি ভাববো আমি। রাখতো এসব, চল ওদিকে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। পৃথার খেতে গিয়ে হঠাৎ খুব ঝাল লাগলো। কাজিন আর বান্ধবীদের সাথে খেতে বসেছিল। হঠাৎ ঝাল লাগায় চোখে পানি, মুখ লাল হয়ে সে এক অবস্থা। অপু দূর থেকে ওর এই অবস্থা খেয়াল করে তাড়াতাড়ি কাছে এগিয়ে এসে বলল, দেখে খেতে পারিস না তুই? ঝাল পড়ল কিভাবে মুখে? পানি খা তাড়াতাড়ি, এই নে। পৃথা পানি খেয়ে কাদো কাদো মুখে বলল, ইচ্ছা করে মরিচ খাইনি, হঠাৎ একটা মুখে পড়ল। হুম বুঝেছি, সাবধানে খা, অপু বলল। পৃথার বান্ধবীরা বলল, কে রে এই ভাইয়াটা? এত সুন্দর আর হ্যান্ডসাম দেখতে বেশ, কিন্তু। পৃথা বলল, আমার চাচাতো ভাই অপূর্ব, মানে অপু ভাইয়া। ওর বান্ধবীরা পুলকিত নয়নে দেখতে লাগলো অপুকে। পৃথা বেশ অবাক, এত দেখার কি আছে উনাকে?
গায়ে হলুদ অনুষ্ঠান শেষ কর পৃথা অদিতিকে তার রুমে পৌঁছে নিজের রুমে চলে গেল। আগামীকাল সকালে তার পরীক্ষা। ভাবল আরেকবার পড়াগুলো একটু রিভিশন দিয়ে দেয়া যাক। ফ্রেশ হয়ে পড়তে বসল। হঠাৎই ফোনের টুংটাং শব্দে পড়া অফ করে ফোন হাতে নিয়ে দেখল হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে একটা। অপু ভাইয়া পাঠিয়েছে তার আজকের একটা ছবি, পুরোটাই ক্যান্ডিড। কি একটা বিষয়ে সে হাসছে সেই মুহূর্তের ছবি। বাহ, সুন্দর ছবিটা। এই ছবি কখন তুলল ভাইয়া? ছবির সাথে একটা ছোট্ট মেসেজ লিখা। অপু লিখেছে, দেখ তো পৃথা, ভূত সেজেছিলি তাও আমি কি সুন্দর একটা ছবি ওঠালাম তোর। পৃথা হাসল। উঠে রান্নাঘরে গেল, এক কাপ কফি বানালো। ভাবল এত সুন্দর ছবির বিনিময়ে এক কাপ কফি অপু ভাইয়াকে খাওয়ানো যায়। কফি বানিয়ে অপুর ঘরে দরজায় টোকা দিল 3 বার। অপু বলল, আয় ভেতরে। দরজা ঠেলে পৃথা ভেতরে ঢুকে দেখল অপু তার ল্যাপটপ কোলে নিয়ে বসে কি যেন করছে। চশমার কাছে স্ক্রিনের প্রতিফলন দেখে বুঝল অফিসিয়াল কোনো কাজ হয়তো। ভাইয়া, তুমি বুঝলে কিভাবে যে আমি? পৃথার প্রশ্নে অপু হাসল। বলল, বুঝব না, এত রাতে তুই পেতনি ছাড়া আর কেই বা জেগে থাকবে, সবাই টায়ার্ড হয়ে ঘুম এতক্ষণে। একমাত্র তুইই পড়া নিয়ে জেগে আছিস, বুঝতে পেরেছি। পৃথা বলল, নাও কফি খাও। অপু কফির কাপ হাতে নিতে নিতে বলল, ছবি তোলার পারিশ্রমিক দিচ্ছিস নাকি? পৃথা বলল, হ্যাঁ দিচ্ছি তো। এত সুন্দর ছবির জন্য 1 কাপ কফি তুমি প্রাপ্য। কফি শেষ করে ঘুমিয়ে পড়ো, আর রাত জেগে থেকো না। অপু বলল, বাহ, বেশ, হুকুম করা শিখে গেছিস। এত বড় হয়ে গেলি কবে? পৃথা ঝলমলে হাসি হাসল আর বলল, তো কি সারা জীবন তোমার চুল টানা খাওয়ার জন্য ছোট থাকব? সে হচ্ছে না। হু। অপু হা হা করে হাসল। পৃথার বেশ চমৎকার লাগলো হাসিটা। মনে মনে ভাবল, ভাইয়া কি জানে তার হাসিটা কত সুন্দর? জানে না বোধ হয়। ভাবতে ভাবতে রুমে রওয়ানা দিল। পৃথার যাওয়ার পানে একবার তাকিয়ে অপু আবার ল্যাপটপে মন দিল। ভার্সিটির কিছু পরীক্ষা আছে সামনে, তারই প্রশ্নপত্র রেডি করতে হবে তার। পৃথা রুমে এসে কিছুক্ষণ পরে শুয়ে পড়ল। অপুর হাসিটা এখনো তার কানে বাজছে। এত সুন্দর হাসতে পারে একটা মানুষ, কিভাবে সম্ভব? আবার ভাবল, ধ্যাত, কি ভাবছি? হাসি সুন্দর হতেই পারে একজন মানুষের, এত ভাবাভাবির কি আছে? ভাবনাটাকে ক্ষান্ত দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল সে। পরদিন সকালে ব্রেকফাস্টের টেবিলে জাহানারা বেগম বললেন, অপু, তুই পৃথাকে ওর কলেজে পৌঁছে দিয়ে আয় তো। ওর 1 ঘন্টার একটা পরীক্ষা আছে, শেষ হলে আবার নিয়ে আসিস। বিয়ে বাড়ি আজ আমি বা তোর বাবা যেতে পারছি না, একা ছাড়তেও পারি না ওকে। অপু বলল, এত বড় মেয়ে এখনো বাবা মায়ের আঁচল ধরে থাকে, কি অদ্ভুত। ঠিক আছে, নিয়ে যাব। পৃথা মনে মনে ভাবল, খোঁচাটা না দিলে এই মানুষের পেটের ভাত হজম হতো না মনে হয়। তারপর উঠে ব্যাগটা কাঁধে নিয়ে বলল, চলো। অপু একটা রিকশা নিল। পৃথাকে বলল, উঠো রিকশায়। নাকি তাও পারিস না? ধরে উঠাতে হবে। পৃথা মুখ ভেঙচে বলল, হয়েছে তো, থামো। আর কত পচাবে? উঠছি উঠছি বলে রিকশায় উঠতে গিয়েই একটু হোঁচট খেতে নিল, সাথে সাথে অপু ওর এক হাত চেপে ধরল। ঝট করে পৃথা অপুর মুখের দিকে তাকাল। অপু বলল, কি দেখছিস? পড়ে যেতে নিচ্ছিলি তো। ঠিকমতো রিকশায় ও উঠতে পারিস না দেখি। কে সারা জীবন কোলে নিয়ে ঘুরবে তোকে? নিজে নিজে ও তো কিছু করতে হবে। পৃথা বলল, আমি কি বলেছি কেউ আমাকে কোলে নিয়ে ঘুরতে? কাদো কাদো মুখ হয়ে গেল তার। অপু হঠাৎ ভালো করে ওই মুখের দিকে তাকিয়ে থেকে থমকে গেল। পৃথার চিবুকে একটা তিল আছে।
আগে তো খেয়াল করেনি। মনে হলো তিলটা মুখে ঠিক ওই স্থানেই পারফেক্ট। হুঁশ ফিরতেই ভাবল, কি সব ভাবছি। মামা চলো। হাতে মেহেদির রং খুব গাঢ় হয়েছে অদিতির। সাইফকে ছবি তুলে পাঠালো। সাইফ রিপ্লাই দিল, বাহ, কি সুন্দর মেহেদির রং হয়েছে আমার বউয়ের হাতে, মাশা আল্লাহ। অদিতি লাজুক ভঙ্গিতে হাসল আর লিখল, মেহেদির রঙের মতোই রঙিন হোক আমাদের জীবন, এটাই চাওয়া। সাইফ লাভ রিয়্যাক্ট পাঠালো। পৃথা ফিরলে পৃথাকে নিয়ে অদিতি পার্লারে সাজতেন যাবে। অদিতি পৃথার জন্য অপেক্ষা করতে লাগল। কলেজে পৌঁছে দিয়ে অপু গেল ফুলের দোকান থেকে ফুল কিনতে। অদিতি কাঁচা ফুল দিয়ে সাজতেন চেয়েছে বিয়েতেও, তাই ভাবল এসেছি যখন ফুলগুলো ও নিয়ে যাই। অদিতির জন্য খোপার ফুল নিল। হাতের বালার মতো কাঁচা ফুল নিল। কি ভেবে পৃথার জন্যেও এক সেট ফুল নিল সে। ফুল নিয়ে পৃথার কলেজের সামনে এসে দাঁড়াল। কই মেয়েটা? সবাই বেরুচ্ছে, পৃথাকে দেখছে না অপু। একটু এগিয়ে গিয়ে দেখল ফাইল হাতে দাঁড়িয়ে আছে পৃথা। সেও এদিক ওদিক তাকাচ্ছে। অপু কাছে এগিয়ে গেল, বলল, কিরে কতক্ষণ দাঁড়িয়ে আছি জানিস? তাড়াতাড়ি চল। পৃথা অপুকে দেখে হেসে বলল, ভাইয়া জিজ্ঞেস করবে না পরীক্ষা কেমন দিলাম? কেমন আর দিবি? ভালো স্টুডেন্ট নিশ্চয়ই, ভালোই দিয়েছিস। আর হ্যাঁ, নে এগুলো ধর। আর চল। পৃথার হাতে ফুলের প্যাকেট দিয়ে হাঁটতে শুরু করল অপু। পৃথা প্যাকেটে কি আছে দেখতে নিল। অপু ডাকায় আর না দেখেই হাঁটা শুরু করল। রিকশায় বাড়ি ফিরে এলো দুজনে। পৃথা বাড়ি ফিরেই অদিতির রুমে গেল। অদিতি পার্লারে যাওয়ার জন্য সব গুছিয়ে বসে আছে। প্যাকেটটা অদিতিকে পৃথা দিতে দিতে বলল, নাও আপু, তোমার জন্য ফুল। ওহ, ফুল এনেছে অপু। বেশ। কত সুইট ভাই আমার, দেখেছিস? কত খেয়াল রাখে সবার। এমন ছেলে কোটিতে একটা আমার ভাই। পৃথা বলল, হ্যাঁ, ভাইয়ের গুণগান গাওয়া শেষ হলে সব নিয়ে নাও, আমাদের পার্লারে যেতে হবে। এ কি রে, আরেক সেট ফুল কার জন্য? পৃথা অবাক হল, তাই তো, ফুল 2 সেট দেখা যাচ্ছে। আরেক সেট কার? অদিতি মুচকি হাসল, বুঝেছি ভাই আমার, তোর জন্যেও ফুল এনেছে বোধহয়। পৃথা শুনে অবাক। সত্যি তার জন্যেও ফুল এনেছে। আহা, কি আনন্দ! সেও ফুল দিয়ে সাজবে। ফুল হাতে রুমে চলে এলো। পার্লারে যেতে হবে, হাতে খুব সময় নেই। তাই অদিতিকে নিয়ে পার্লারে চলে গেল পৃথা। সাজগোজ শেষ করে যখন তারা ফিরল তখন সাইফের পরিবার অলরেডি চলে এসেছে অদিতিদের বাসায়। অদিতিকে মেরুন শাড়ি, গোল্ডেন জরির ওড়নাতে ভীষণ মায়াবী সুন্দর লাগছিল। অপুর বোনকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ল। তার বোন, তার একমাত্র বোন, আজকে বিয়ে হয়ে চলে যাবে। একসাথে বড় হওয়া, খেলাধুলা করা, কত শত স্মৃতি তার এই বোনের সাথে। বোনটা চলে গেলে তাদের এই ঘরটা কতটা শূন্য হয়ে যাবে ভাবতে ভাবতেই চোখ ভরে এলো তার। পৃথা অপুর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, উনার চোখে কি পানি! কখনো কাঁদতে দেখিনি উনাকে। সবসময় হাসি খুশি কেয়ারিং একজন মানুষ, তার এমন আবেগকে দেখতে পেয়ে পৃথা বুঝল মানুষটা ভেতরে খুব ইমোশনাল আসলে। স্টেজে সাইফ আর অদিতিকে বসানো হলো। দুই পরিবারের সবাই খুব দোয়া করলেন তাদের দুজনকে। পৃথা পার্লার থেকে ফিরেই কাজে ব্যস্ত হয়ে গেল। মেহমানদারি থেকে শুরু করে রিলেটিভদের বাচ্চা পর্যন্ত সে তদারকি করতে থাকল। ফুলের সাজে সজ্জিত, গাঢ় সবুজ রঙের লেহেঙ্গাতে মোড়ানো এই অষ্টাদশীকে বিয়েতে আসা অনেকেই খেয়াল করছিল। কে এই মেয়ে, অনেকেই চিনতে পারছে না। অপু শুনল বরপক্ষের কেউ একজন বলছে, এই মেয়েটাকে দেখতে ভারী মিষ্টি তো। এমন একটা মেয়ে আমার রাইদের জন্য নিলে বেশ হয় কিন্তু।
অপু ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে দেখল বরপক্ষের একজন বেশ ভালো সম্ভ্রান্ত দেখতে মহিলা কথাগুলো বলছেন। অপুর চোখ পৃথাকে খুঁজতে লাগল। পশ্চিমের এক কোণে কিছু বাচ্চার সাথে পৃথাকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে সে বলল, পৃথা একটু আমার সাথে আয় তো। পৃথা বিনাবাক্যে উঠে এলো। অপু ওকে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। কি ব্যাপার, হঠাৎ এখানে আনলে যে? কিছু লাগবে? পৃথার প্রশ্নে ওর মুখের দিকে তাকালো অপু। কিছুক্ষণ পৃথার চিবুকে থাকা তিলটার দিকে তাকিয়ে থেকে অপু হালকা গলায় বলল, পৃথা আজ আমার মন খারাপ জানিস? পৃথা বলল, হ্যাঁ জানি। অদিতি আপু চলে যাবে তাই তুমি মন খারাপ করে আছো। অপু বলল, তুই আমাকে বুঝতে পারিস। আমি ভাবতাম মা ছাড়া আমাকে কেউই সেভাবে বুঝতে পারে না। পৃথা বলল, তুমি জানো, তুমি খোলা বইয়ের মতো, একটুখানি মনোযোগ দিলেই পড়া যায়। তোমার দুঃখ তোমার চেহারায় ফুটে থাকে স্পষ্ট। সামনে থাকা অষ্টাদশী এই তরুণীটিকে অপুর হঠাৎ খুব আপন মনে হল। পৃথা ওদের সাথে কত বছর, অনেক বছর ধরে, সেই ছোটবেলা থেকেই মেয়েটা ওর আশেপাশেই ছিল। আজকের মতো গভীর দৃষ্টি নিয়ে কখনো ওকে দেখা হয়নি, চেনা হয়নি। সবসময় ছোট মানুষ ভেবেই ওর সাথে খুনসুটিময় সম্পর্ক অপুর। আজ সেই মেয়েটিকে মনে হচ্ছে সে আর ছোট নেই। ভালো লাগা, খারাপ লাগা, আবেগ সব বোঝার মতো বড় হয়েছে। অপু বলল, ফুলগুলো তোকে মানিয়েছে। আজ একটু বেশি সেজেছিস নাকি? আগে এমন সাজতেন দেখিনি তো। পৃথা বলল, কই, আগেও তো সেজেছি অনেকবার। তোমার কাছে কি সাজটা বেশি লাগছে? বাই দা ওয়ে, ফুলগুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ। অপু বলল, সুন্দর লাগছে তোকে ফুলগুলোতে। তবে একটা কথা, যদি কেউ তোকে ডেকে কিছু জিজ্ঞেস করে বা জানতে চায়, ফিরিস্তি নিয়ে বসে পড়িস না সবকিছু বলতে। পৃথা বলল, কেন? এমনি, যা। বলে অপু চলে গেল। পৃথা কিছু বুঝল না ব্যাপারটা ঠিক। সেও চলে গেল স্টেজের দিকে। পৃথার সব বান্ধবীরা ওকে ঘিরে ধরল, কি রে বান্ধবী, আজ তো একেবারে পরি সেজেছিস। মাশা আল্লাহ, ভীষণ সুন্দর লাগছে কিন্তু তোকে। হয়েছে, থামো। আয় সবাই অদিতি আপুর সাথে দেখা করবি। বলে পৃথা ওদের স্টেজে নিয়ে গেল। এই দাঁড়া দাঁড়া পৃথা, ওই ভাইয়াটা কই রে? রূপার প্রশ্নে পৃথা তাকালো ওর দিকে। কোন ভাইয়া? আরে তোর সেই চাচাতো ভাই, একেবারে নায়ক নায়ক চেহারা যার। রূপার কথা শুনে মুখে বিরক্তি ভাব এনে পৃথা বলল, থামো ভাইয়া, ইউনিভার্সিটিতে পড়ায় জানিস। শুনলে তোর খবর করে ফেলবে। উনার এসব কথাবার্তা পছন্দ না। উনার পছন্দ না, নাকি তোর পছন্দ না সেটা বল। রূপার কথায় পৃথা খুবই বিরক্ত হল, আর কোনো উত্তর দিল না। আপা, এই মেয়েটিকে? জাহানারা বেগমকে প্রশ্ন করলেন সাইফের মামি। জি, ও পৃথা আমার ভাসুরের মেয়ে। মাশা আল্লাহ, মেয়েটা ভীষণ মিষ্টি। ওর বাবা মা কোথায়? জাহানারা বেগম বললেন, ও আমাদের কাছেই মানুষ আপা। আমরাই বলতে পারেন বাবা মা। আচ্ছা বেশ, তাহলে তো আপনার সাথেই আলাপ করা যায়। কি বিষয়ে? সাইফের মামি বললেন, আমার একটাই ছেলে, রাইদ। সুইজারল্যান্ড থাকে। আমরা ছেলেকে বিয়ে করাবো, তাই অনেকদিন একটা মেয়ে খুঁজছি। পৃথাকে আমাদের ভালো লেগেছে। আপনারা চাইলে আমরা ওকে আমাদের মেয়ে বানিয়ে আমাদের বাসায় নিতে চাই। জাহানারা বেগম অবাক হলেন আর বললেন, আপা, ও তো এখনো অনেক ছোট। এসব নিয়ে আমরা ভাবিনি আসলে। সাইফের মামি হাল ছাড়ার পাত্রী না। তিনি বললেন, আপা ভেবে দেখেন আর ভাইকেও বলেন। আমাকে জানাবেন প্লিজ। আমি অপেক্ষায় থাকব। জাহানারা বেগম চিন্তায় পড়লেন। ভাবলেন আশরাফ সাহেবকে জানাবেন ব্যাপারটা। অদিতির বিদায়ের সময় হয়ে এল।
আশরাফ সাহেব আর জাহানারা বেগম আদরের মেয়েকে সাইফের হাতে তুলে দিয়ে দোয়া করলেন। অদিতিকে জড়িয়ে ধরে পৃথা খুব কাঁদল। তার ডাগর চোখে টানা কাজল পানির স্রোতে ভেসে যাচ্ছিল অবলীলায়। পৃথার কান্না দেখে অপুর কোথাও একটা সূক্ষ্ম ব্যথা হচ্ছিল, যার কারণ অপু নিজেই বুঝতে পারছিল না। অদিতি চলে যাওয়ার পর মনে হলো পুরো বাড়িটাই অদ্ভুত এক নীরবতা এসে ভর করেছে। জাহানারা বেগম তার রুমে বিশ্রাম নিতে চলে গেলেন। আশরাফ সাহেব গেলেন বিয়েতে সাহায্য করতে আসা কিছু স্টাফদের পাওনা মিটিয়ে দিতে। পৃথা ওর রুমে এসে ফ্রেশ হবার জন্য কাবাড থেকে কাপড় বের করে আয়নার সামনে চোখ পড়তেই দেখল কাজল লেপটে ওর চেহারার অবস্থা শোচনীয়। ফুলের গয়নাগুলোতে আরেকবার চোখ পড়ল তার। সারাদিনের দৌড়ঝাঁপে ফুলগুলোর দিকে মনোযোগ দিতে গিয়েও দিতে পারেনি সে। এখন খেয়াল করল, আসলেই ভীষণ সুন্দর ফুলগুলো। অপুভাই এত কেয়ারিং একজন মানুষ সবসময়। কখনো অবসরে মানুষটাকে নিয়ে ভাবা হয়নি পৃথার। মাথা ভর্তি কোকড়া চুল, উজ্জ্বল চোখের মায়াময় চাহনি, শান্তশিষ্ট স্বভাবের অপুকে কখনো পৃথা আলাদা করে ভাববে সে কথা মাথায়ও আসেনি। পৃথা যখন খুব ছোট তার মনেও নেই। তখন এ বাড়িতে চাঁদচুর কোলে চড়েপা রেখেছিল সে। অদিতি আপুর সাথেই বেশি সখ্যতা ছিল পৃথার। অপু সবসময়ই শান্তশিষ্ট স্বভাবের ছিল। কখনো কখনো পৃথাকে ডেকে বলতো, তোর চুলগুলো সুন্দর তো, খুব টানতে ইচ্ছা করছে। পৃথা দুই হাতে বেনি ধরে দৌড়ে পালাত। কখনো কখনো পৃথা আর অদিতির জন্য ফুচকা, আইসক্রিম এসব নিয়ে আসত। বলা যায় সহজ একটা সম্পর্ক ছিল তাদের। কিন্তু আজ অন্যরকম কেন লাগছে পৃথার। মানুষটাকে আলাদা করে দেখতে, আলাদা করে ভাবতে ইচ্ছা করছে। এই ইচ্ছার নাম কি? চৈত্রের এই রূপালী নির্জন রাতে অষ্টাদশী এক তরুণীরা হৃদয়ে কি নতুন কোনো অনুভূতির আনাগোনা হলো অগোচরে কে জানে। অপু ওর রুমেই ছিল। মন খারাপ ভাবটা এখনো কাটেনি। এক কাপ কফি খেতে মন চাইল। পৃথাকে একবার ডাকবে কিনা ভাবল। আবার ভাবল পৃথা হয়তো টায়ার্ড। একটু পরেই খুট করে আওয়াজ হলো দরজায়। পৃথাকে কফি নিয়ে ঢুকতে দেখে অবাক হল। পৃথা স্নিগ্ধ হেসে বলল, ভাইয়া কফি খাও। খুব টায়ার্ড তুমি? একটু রিফ্রেশ লাগবে। চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে পৃথার। স্নিগ্ধ একটা গোলগাল ফর্সা মুখ, গভীর টিকলো নাক, সব মিলিয়ে কি অসাধারণ লাগছে মেয়েটাকে। অপু চেয়ে রইল কিছুক্ষণ। জিজ্ঞেস করল, কাল তোর পরীক্ষা নেই? না ভাইয়া, কাল নেই। বারবার পৃথার ভাইয়া ডাকটা অপুর কানে খুব করে লাগছিল। এতবার বলার কি আছে? মনে হয় যেন মালা জপছে। অপু মনে মনে খানিক রুষ্ট হল। বাট প্রকাশ করল না। ভাইয়া তোমার রুমে এগুলো কি? বই। হ্যাঁ, কেন? আমি পরীক্ষা শেষ করে তোমার কাছ থেকে নিয়ে পড়ব এগুলো। কেমন? ঠিক আছে, পড়িস। এখন ঘুমা। আচ্ছা, গুড নাইট। পৃথা ওর রুমের দিকে উল্টো ঘুরে যেতে নিলে অপু বলল, পৃথা শোন, আজ বাইরে খুব জোছনা, ছাদে যাবি? পৃথা অবাক হল। অপু ভাই সাধারণত ছাদে খুব একটা যায় না। সে আর অদিতি মাঝে মধ্যে যেত বলে উল্টা বকুনিও দিত। আজ কি হলো হঠাৎ? ছাদে যাবে? চাচিমণিকে বলে যাই। আম্মুকে বলা লাগবে না। আমি যাচ্ছি তো সাথে, আর বলার কি আছে, চল। দুজনে সিঁড়ির দিকে এগিয়ে চলল। ওরা ছাদে এসে দেখল চারপাশ চৈতালি পূর্ণিমায় ভেসে যাচ্ছে। এত সুন্দর চাঁদের আলো চারপাশ থই থই করছে। ছাদে বসার জন্য একপাশে বেদির মতো তৈরি করা আছে। সেখানে পৃথা বসল। অপু কার্নিশের একপাশে গিয়ে দাঁড়াল। থালার মতো বড় চাঁদটা ওদের মাথার উপর, ভীষণ মায়াময় এক পরিবেশ। তোর মনে আছে পৃথা?
একদিন তুই আর অদিতি আপু নানুবাড়িতে পুকুরে সাঁতার কাটতে গিয়েছিলি। তুই হঠাৎ ডুবে যেতে নিয়েছিলি, পরে অদিতি আপু নিজের জীবনের পরোয়া না করেই তোকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল। অথচ সে নিজেও সাঁতার জানত না। পরে ভাগ্যক্রমে আমি সেখানে থাকায় বাকিদের ডেকে এনে সবাই মিলে তোদের উদ্ধার করি। পৃথা বলল, হ্যাঁ মনে আছে। কি ভয়াবহ সেদিনটা, আমি এখনো ভুলিনি। আমার বোনটা এমনই মায়াবী রে। আজকে আপুকে অনেক মিস করছি। বাসাটা খালি হয়ে গেল। ছোটবেলাটা খুব তাড়াতাড়ি কেটে যায় কেন রে? কেন আমরা সেই সময়গুলোকে ধরে রাখতে পারি না? বলতে বলতে গলা ধরে এলো অপুর। পৃথা উঠে গিয়ে অপুর পাশে দাঁড়াল। কাঁধে একটা হাত রেখে বলল, শান্ত হও প্লিজ। আপুর বর খুব ভালো, সবসময় আপুকে এখানে নিয়ে আসবে। বেরিয়ে যাবে ওরা। আপুকে সবসময়ই দেখতে পাবে। মন খারাপ করো না। একবার চাঁদের দিকে তাকিয়ে আবার পৃথার মুখের দিকে তাকালো অপু। জোছনায় ভেসে যাওয়া সেই রাতে অপুর মনে হল, সারা জীবন এই চমৎকার তরুণীটিকে এভাবে পাশে বসিয়ে জোছনা দেখে কাটিয়ে দিলে ঠিক মন্দ হয় না। বিয়ের আয়োজন কাটিয়ে উঠতেই পৃথা ব্যস্ত হয়ে গেল পড়াশোনা নিয়ে। 3 মাস পর তার এইচএসসি পরীক্ষা। খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগল সে। অপুর সাথে দেখা সাক্ষাৎও কমে গেল। মাঝে মধ্যে রাতে একটু কফি নিয়ে যাওয়া ছাড়া তেমন কথা হয় না অপুর সাথে। এদিকে অপুও ভার্সিটির অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে পৃথার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। দিনরাত পরিশ্রম করে পৃথা বেশ ভালো একটা পরীক্ষা দিল। খুব আশাবাদী সে ভালো রেজাল্টের জন্য। পরীক্ষা শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে চাচিমণির সাথে বেশ কিছুক্ষণ গল্প করল সে। সন্ধ্যায় কলিং বেল বাজল। জাহানারা বেগম বললেন, যা তো পৃথা, নিশ্চয়ই অপু এসেছে। দরজাটা খুলে দে। পৃথা দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখল অপুই এসেছে। হাতে কি কি যেন প্যাকেট। সেগুলো দেখে পৃথা দরজা জুড়েই দাঁড়িয়ে রইল। কি রে সর, ঢুকতে দিবি না নাকি? ওহ সরি সরি, আসো আসো। এগুলো কি হাতে? অপু মুচকি হাসল। বল তো কি? ওমা, আমি কিভাবে বলবো? না বলতে পারলে পাবি না যা। পৃথা মুখ ভেঙচাল। দেখো না চাচিমণি কেমন করছে। কি রে তুই কি শুরু করলি বলতো মেয়েটার সাথে? মায়ের কথায় বেশ হাসি পাচ্ছে অপুর। বাহ, মেয়েটাকে জ্বালাতে তো ভীষণ মজা। না, মাঝে মধ্যে জ্বালাতে হবে দেখা যাচ্ছে। আম্মুকে যেন ফুচকা আইসক্রিম এসব পছন্দ করে, তার জন্যেই এনেছি। এত কষ্ট করে 2 মাস ধরে বেচারা পরীক্ষা দিল। খাওয়া দাওয়া করেনি ঠিক করে, তাই ভাবলাম কিছু খাবার দাবার আনি। বাবাকে ডাকো, একসাথে খাওয়া যাক। জাহানারা বেগম খুশি হলেন, ওদিকে পৃথা তো খুশিতে বাকবাকুম। প্যাকেট খুলে হামরে পড়ে সে খেতে আরম্ভ করল। পৃথার বাচ্চামো দেখে হাসি পাচ্ছে খুব অপুর। খাওয়া শেষ করে আমার ঘরে আসিস, তোকে সুন্দর কিছু বই দিব পড়তে। পৃথা বলল, আচ্ছা। চাচিমণি অদিতি আপুরা বলেছিল আসবে। কবে আসবে বলেছে কিছু? জাহানারা বেগমকে জিজ্ঞেস করল পৃথা। হ্যাঁ রে, অদিতিরা হয়তো আগামী শুক্রবার আসবে। ওহ আচ্ছা। অদিতির কথা উঠতেই জাহানারা বেগমের মনে পড়ল সাইফের মামির বলা সেই কথাগুলো। মহিলা ভীষণ নাছোড়বান্দা। বিয়ের পরে 3 মাস কেটে গেছে, এর মধ্যে কয়েকবার খোঁজ নিয়েছেন অপুর বাবা, কিছু জানালেন কিনা পৃথার বিয়ের ব্যাপারে। বারবারই এড়িয়ে গেছেন উনি। মনের সুপ্ত মণিকোঠায় তার একটা বাসনা যে অনেক দিন ধরেই বসবাস করছে। পৃথাকে তিনি কোনোমতেই দূরে পাঠাতে চান না। তার অপুর জন্য পৃথার চেয়ে উপযুক্ত কেউ হতেই পারে না বলে তার বিশ্বাস। কখনো একথা কাউকে তিনি শেয়ার করেননি, এমনকি অপুর বাবাকেও না।
কিন্তু এখন মনে হচ্ছে সেদিনটা এসে পড়েছে। তিনি তার বাসনাকে এবার বাস্তবে রূপ দিতে চান। না, অপুর বাবার সাথে আলোচনা করতেই হবে এবার। পৃথা বই আনতে অপুর রুমে গিয়ে টোকা দিল। অপু বলল, ভেতরে আয়। কি করছিলে? আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান এন্ড দ্য সি পড়ছিলাম। বাব্বাহ, কি কাঠখোট্টা নাম! এত কঠিন বই পড়ো কিভাবে তুমি? আরে বলিস কি, দারুণ, বইটা পড়লে বুঝবি। বাদ দাও, এই বইটা তো শেষ। আরেকটা দাও। বাহ, পড়ে ফেলেছিস। আচ্ছা তাহলে এবার হুমায়ুন আহমেদের অপেক্ষাটা পড়। দারুণ। শেলফ থেকে বইটা বের করে এনে পৃথা অপুর খাটে বসেই বইটা পড়তে লাগল। অপু বসল তার ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে কাজ করার ফাঁকে পৃথাকে আর চোখে দেখতে লাগল। হাত পা গুটিয়ে কেমন আদুরে ভঙ্গিতে বই পড়ছে মেয়েটা। এর সবকিছুই এত আদুরে কেন? অপুর হঠাৎ ইচ্ছা হল পৃথার গাল দুটো টিপে দিতে। এটা ভেবে মনে মনেই হাসছিল অপু। বই পড়তে পড়তে সেখানেই ঘুমিয়ে গেল পৃথা। অপু অনেক জাগালো কিন্তু পৃথাকে আর জাগানো গেল না। অপু ভাবল, থাক ঘুমাক, আমি বরং গেস্ট রুমেই ঘুমাবো আজ। পৃথার গায়ে পাতলা একটা কমফোর্টার দিয়ে ওর ঘুমন্ত মুখের দিকে একবার তাকালো সে। কপালে ঠোঁট ছুঁয়ে দেয়ার তীব্র বাসনাটা অতিকষ্টে নিবারণ করল সে। না, তার কোনো অধিকার নেই, অধিকার ব্যতীত স্পর্শ করার মতো ধৃষ্ট মন কখনোই তার নেই। লাইট নিভিয়ে চলে সে এলো গেস্ট রুমে। পরের শুক্রবার অদিতি এলো বেড়াতে। অপু, পৃথা, অদিতি, সাইফ সবাই মিলে বেশ দারুণ একটা সময় কাটালো ওরা। অদিতি হঠাৎ তার মাকে বলল, আম্মু, ভুলেই তো গিয়েছিলাম। সাইফের মামি কি তোমার সাথে কিছু বলেছিল? জাহানারা বেগম বুঝতে পারলেন। হ্যাঁ, বলেছিল। পরে তোর সাথে এ ব্যাপারে কথা বলবো। পৃথা অদিতির মুখের দিকে তাকিয়ে রইল। কি ব্যাপারে কথা হচ্ছে ঠিক বুঝতে পারল না। জাহানারা বেগম সন্তর্পণে এড়িয়ে গেলেন ব্যাপারটা। পৃথার এইচএসসির রেজাল্ট দিয়ে দিল। গোল্ডেন জিপিএ 5 পেয়ে দারুণ রেজাল্ট করল সে। চাচিমণি আর চাচু প্রাণভরে দোয়া করলেন পৃথাকে। অদিতিও চলে এলো পৃথাকে কংগ্রাচুলেশন জানাতে। অপু ফোন করে জানালো সবাই রেডি হয়ে থাকতে। সবাইকে নিয়ে আজ বাইরে খেতে যাবে। সুন্দর একটা বেগুনি রঙের থ্রি পিস পরে চোখে কাজল এঁকে হালকা লিপস্টিক দিয়ে তৈরি হয়ে নিল পৃথা। সাথে ম্যাচিং হিজাবও পরে নিল। গত ঈদে চাচু ওকে জামাটা গিফট করেছিল। খুব প্রিয় জামা এটা ওর। আজকে এই খুশির দিনে এই জামাটাই ওর পরতে মন চাইল। অপু কল দিল সবাই নিচে নামতে। আজ গাড়িতে করে রেস্টুরেন্টে যাবে ওরা। সবাই একে একে নামতে শুরু করল। পৃথা এলো সবার শেষে। বেগুনি রঙা অষ্টাদশীকে দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল অপু। সাক্ষাৎ পরি নেমে এসেছে যেন ঢাকা শহরের এই ছোট্ট গলিটায়। হৃৎপিণ্ডের একটানা ধুকপুকানির শব্দই কেবল শুনতে পাচ্ছিল সে, বাকি সবই যেন নিশ্চুপ, নিস্তব্ধ। ভাইয়া, কেমন লাগছে আমাকে বলো তো? ভাইয়া শব্দটা অপুর কানে আছড়ে পড়তেই ভীষণ তেতে উঠল বেহায়া মন। আহ, ছোটবেলায় যদি জানতাম বড়বেলায় এসে এই মেয়েটার কাছেই এসে মন হারাতে হবে, তাহলে এই ভাইয়া শব্দে তো বহু আগেই নিষেধাজ্ঞা জারি করে দিতামকপাল চাপড়াতে ইচ্ছা করল অপুর। কেমন আর লাগছে? প্রতিদিন যেমন লাগে তেমনই। কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ। পৃথার মন খারাপ হল। ভেবেছিল একটু প্রশংসা পাবে, কিন্তু ভুলেই গিয়েছিল এ তো জন্মের নিরামিষ। পিছনের সব সিট বুকড। অদিতি বলল, তুই সামনে বসে পড় পৃথা, আমরা পেছনে আছি। উপায়ান্তর না পেয়ে অগত্যা সামনেই বসল পৃথা। গাড়ির ড্রাইভিং সিটে এসে বসল অপু। গাড়ি চলতে শুরু করল।
আজকে খুশির দিনটায় সবকিছু যেন অন্যরকম রঙিন লাগছে পৃথার কাছে। বাইরের সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করে পৃথা অপুর দিকে একটু মনোযোগ দিল। আকাশী রঙের ফরমাল শার্টে হালকা খোঁচা খোঁচা দাড়িতে বেশ লাগছে তাকে। আর চোখে তার তাকানোটা অপু খেয়াল করল। স্টিয়ারিংয়ে হাত রেখেই জিজ্ঞেস করল, নতুন দেখছিস নাকি? পৃথা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, মানে কোথায় যাচ্ছি আমরা? একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে নতুন, ভাবলাম সবাই মিলে যাই। অদিতি আপুকে নিয়েও সেভাবে বের হওয়া হয় না আমার কাজের চাপে। আর যেহেতু আজ একটা খুশির দিনে তাই সবাই মিলে একটু মজা করে আসি। কি বলিস? পৃথা হেসে বলল, হ্যাঁ, খুব মজা হবে। পৃথার খুশি দেখে অপুর মনে হলো এই একটা মানুষ যে হাসতে দেখেই হয়তো তার জন্ম। আজকাল পৃথা হাসলে ওর চারপাশটা কেমন যেন আপনা আপনি রঙিন হয়ে যাচ্ছে। অপু ডাকল, পৃথা। বলো। তুই সবসময় কাজল পরে থাকিস, কাজলে তোর চোখে অদ্ভুত মায়া লেগে থাকে। পৃথা চোখ বড় করে তাকিয়ে রইল। কান দিয়ে ধোঁয়া বেরুচ্ছে, গালগুলোতে লাল আভা এসে একটু একটু করে ছড়িয়ে পড়ছে। এই মানুষটা তার এইমাত্র প্রশংসা করল। এই নিরামিষটা তার প্রশংসা করবে ভাবেনি। আজ সবকিছু এত সুন্দর কেন? সবাই মিলে রেস্টুরেন্টে এসে পৌঁছল। পৃথার সব ফেভারিট খাবার অর্ডার করল অপু। জাহানারা বেগম মনে মনে বেশ খুশি হলেন ছেলের পৃথার প্রতি এত কেয়ার দেখে। অদিতি ফোড়ন কেটে পৃথাকে বলল, কি রে পিচ্ছি, আমার ভাই আজকাল তোর দেখি খুব খেয়াল রাখছে। রহস্য কি? পৃথা লাজুক হাসি হাসল, ধ্যাত আপু, কি সব বলছো? সে তো সবসময়ই তোমাদের সবার খেয়াল রাখে। তা তো রাখে, কিন্তু আজকাল কেন যেন মনে হচ্ছে একজনের উপর একটু বেশিই রাখছে। ধুর আপু, কি সব বলো, খাও তো প্লিজ। পৃথা লজ্জায় লাল নীল হয়ে গেল। ফেরার সময় সন্ধ্যা হয়ে গেল। গাড়ির মধ্যেই পৃথা ঘুমিয়ে পড়ল। গাড়ি চালাতে চালাতে বারবার পৃথার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে অপু ভাবল, সেই ছোটবেলায় ওর বাবা মা ছোট্ট এই পরীটিকে ফেলে চলে গেল। তারপর ওদের কাছে পৃথার আশা, বড় হওয়া, সমস্ত কিছু ফ্ল্যাশব্যাকের মতো অপুর চোখের সামনে ভাসতে লাগল। বাবা মাহীন এই মেয়েটির প্রতি রাজ্যের মায়া এসে ভর করল যেন। কখনো মুখ ফুটে কিছু চায়নি ওদের কাছে। সাধারণ এর মধ্যে অসাধারণ এই মেয়েটার তো অনেক কিছু প্রাপ্য ছিল। হয়তো মনের মধ্যে চাপা কষ্ট রেখেই পৃথা বড় হয়ে গিয়েছে। কখনো বুঝতেও দেয়নি ওর মনের কথাগুলো। অপুর আজ খুব জানতে ইচ্ছা করছে পৃথার সব স্বপ্নগুলোর কথা, সব চাওয়া পাওয়ার কথা, যা সে কখনো জানতে চায়নি। চাইবেই বা কিভাবে? কয়েকদিন আগেও এই মেয়েটিকে নিতান্তই ছোট মানুষ হিসেবে জানত। কিন্তু সাইফের মামির বলা কথাগুলো শোনার পর কে যেন তার ভেতরটা নাড়া দিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথাকে বুঝি ওরা নিয়ে যাবে। অপুর জীবনে দ্বিতীয় কোনো নারীর আনাগোনা কখনো ঘটেনি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফে কখনো কোনো মেয়ে বন্ধুও হয়নি। সে তার ক্যারিয়ার, তার পড়াশোনা নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল। তার ২৬ বছরের জীবনে কোনো নারী তার ভেতরটাকে কখনো ছুঁয়ে দিতে পারেনি। মা, বোন আর পৃথা, এই তিন নারী সবসময় ছিল তার জীবনে। সৃষ্টিকর্তা কি তবে চেয়েছেন পৃথাই ওর জীবনে প্রথম আর শেষ নারী হিসেবে থেকে যাক? পৃথা ওকে নিয়ে কি ভাবে? ও কি অপুর মতো করে অপুকে ভাববে কখনো? এমন হাজারো প্রশ্ন অপুর মনে ঘুরপাক খেতে লাগল। চৈত্রের সে রাতে অপুর শুধুই মনে হল, এক জীবন তো দেখতে দেখতেই কেটে যাবে। সে জীবনে কেবল পৃথাই আসুক। তার অন্তরটাকে ছুঁয়ে দেয়ার ক্ষমতা একমাত্র এই অষ্টাদশীর কাছেই আছে। সে রাতে অপুর ঘুম হল না। কাকে বলবে আর অনুভূতির কথা? পৃথাকে? ও কি বুঝবে? নাকি মাকে বলবে?
মাকে কি বলবে? মা, তোমার ছেলে মন হারিয়ে বসেছে, তাও ছোট্ট একটা মানুষের কাছে, যাকে তুমি চেনো, যাকে তুমিও অনেক ভালোবাসো। মাকে কি সে বলবে, মা, আমাকে পৃথা এনে দাও, আর কিছু চাই না? শত শত শিক্ষার্থীকে শিক্ষার আলো এনে দেয়া অপু আজ অন্ধকারে হাতড়ে মরছে। তার সব আলো সেই অষ্টাদশীর কাছে। সে অষ্টাদশী ছাড়া যে সবই অন্ধকার, জীবনটাই অন্ধকার। আশরাফ সাহেব ব্রেকফাস্ট টেবিলে সবাইকে নিয়ে খেতে বসেছেন। পৃথার দিকে চেয়ে বললেন, আম্মু, তোমার তো এখন ভার্সিটিতে ভর্তি হতে হবে। খুব মন দিয়ে পড়াশোনা করো মা। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের একটা আইডেন্টিটি তৈরি করো। আমি মেয়েকে নিয়ে খুব খুব গর্ব করতে চাই। অবশ্যই চাচ্চু, আমি ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ করব। তুমি শুধু দোয়া করো। পৃথার স্বপ্নভরা সেই কথাগুলো অপু চুপচাপ শুনতে লাগল। কত উজ্জ্বল চোখ নিয়ে স্বপ্ন পূরণের কথা বলছে পৃথা। আচ্ছা, পৃথা কি ওকে ওর স্বপ্ন পূরণের পথে সঙ্গী করবে? অপুও তো চায় পৃথা অনেক বড় হোক, ওর সুন্দর একটা ক্যারিয়ার হোক, নিজের গর্ব করার একটা পরিচয় হোক। সেই স্বপ্ন পূরণের পথে অপু ওর পাশে থাকতে চায়। পৃথা কি ওকে রাখবে ওর পাশে? আমার টাইম হয়ে যাচ্ছে মা, আমি ভার্সিটিতে যাচ্ছি, আসি বাবা, বলে অপু টেবিল থেকে উঠে যাচ্ছিল। জাহানারা বেগম বলে উঠলেন, পৃথাকে ওর কোচিংয়ে দিয়ে তারপর যা বাবা, আসার সময় তোর বাবা গিয়ে নিয়ে আসবে। অপু পৃথার দিকে তাকিয়ে বলল, 5 মিনিট দিলাম, এর মধ্যে আসবি, না হলে আমি তোকে রেখেই চলে যাব কিন্তু। পৃথা রেডি হতে দৌড় দিল ওর রুমে। আজ ও রিকশা ডাকল অপু। পৃথা পাশে থাকলে রিকশা উঠতে ইচ্ছা করে ওর। ভালোভাবে বসো, যেভাবে বসেছিস মনে হচ্ছে বাতাস এলেই পড়ে যাবি। অপুর কথা শুনে পৃথা ফিক করে হেসে দিল। তুমি আমাকে কি ভাবো বলো তো ভাইয়া? আমি কি বাচ্চা? তো তুই কি বাচ্চার মা? অপুর কথায় পৃথা তোবদা খেল। ভালো হবে না বলছি, আমাকে খেপালে। অপু হা হা করে হাসল। পৃথা আবারও সেই হাসিতে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর করে হাসতে হবে কেন? পৃথাকে কোচিংয়ে নামিয়ে দিয়ে অপু চলে গেল ওর ভার্সিটিতে। যাওয়ার সময় বলে গেল, বাবা এলে তবেই যাবি, একা যাওয়ার চিন্তাও করবি না কিন্তু। পৃথা মাথা নাড়াল। সেদিন সন্ধ্যায় জাহানারা বেগম আশরাফ সাহেবকে বললেন, আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। আশরাফ সাহেব বললেন, কি বলবে বলো। জাহানারা বেগম বললেন, আচ্ছা, পৃথাকে আমরা আমাদের কাছেই রেখে দিলে কেমন হয়? আশরাফ সাহেব প্রশ্নভরা চোখে বললেন, বুঝলাম না ঠিক, কি বলতে চাচ্ছ? জাহানারা আবার বললেন, আমার অপুর বউ করে পৃথাকে আমরা রেখে দিলে কেমন হয়? পৃথাকে আমি দূরে পাঠানোর কথা ভাবতেও পারছি না। অপুর জন্য আমি পৃথার চেয়ে উপযুক্ত কাউকে পাব না। আপনি কি বলেন? আশরাফ সাহেব বললেন, জাহানারা, তুমি ঠিকই বলছ। আসলে আমিও ভাবছিলাম অদিতির বিয়ের সময়, অদিতির মতো পৃথাও আমাদের ছেড়ে চলে গেলে আমরা কিভাবে থাকব? অদিতি তো কদিন পর পর আসে আমাদের কাছে, পৃথাকে নতুন ঠিকানায় দিলে ও তো আসতেও পারবে না। ওকে না দেখে আমরা কিভাবে থাকব? জাহানারা বললেন, হ্যাঁ, আমিও যে ওকে ছাড়া থাকা সম্ভব না। মেয়েটাকে আমি বুকে করে বড় করেছি, ও আমার চেয়ে আর কার কাছে বেশি নিরাপদ বলেন? আশরাফ সাহেব বললেন, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো। তুমি অপু আর পৃথার মতামত নিও। শরীফ মারা যাবার পর পৃথাকে মাই আমাদের হাতে তুলে দিয়েছিলেন। সবাই মিলে গ্রামে গিয়ে মায়ের সাথে দেখাও করে আসবো, আর বিয়ের ব্যাপারেও আলোচনা করা যাবে সেখানে। জাহানারা বেগম রাজি হলেন। অপু বাসাতেই ছিল। জাহানারা বেগম অপুর কাছে গেলেন।
হঠাৎ রুমে মাকে দেখে অপু বলল, আসো মা, বসো। কি রে, কি করছিলি? তোর সাথে একটু কথা বলার ছিল। এই তো অফিসিয়াল কাজকর্ম, জরুরি কিছু না। বসো তুমি। কি বলবে বলো। বাবা, অদিতির বিয়ে হয়ে গেল আমার, আর তোর বাবার ইচ্ছা এবার তোর বিয়ে দিয়ে বউ আনব। তুই কি বলিস? মায়ের কথা শুনে অপু মনে মনে বিষম খেল। কিভাবে মাকে বলবে পৃথার কথা? মা কি ভাববে? নিজেরই কাজিন বোন তাকে বিয়ের কথা বললে মা কিভাবে রিয়্যাক্ট করবে ভাবতে থাকল। অপুকে চুপচাপ দেখে জাহানারা বললেন, বাবা, তুই যদি আমার কথাটা রাখিস আমি আর তোর বাবা খুব খুশি হব। আমাদের পৃথাকে খুব পছন্দ বাবা। তোর বউ হিসেবে আমরা ওকেই চাই, তুই রাজি হয়ে যা প্লিজ। মায়ের কথা অপুর কান পর্যন্ত পৌঁছালো ঠিক, কিন্তু ঠিক বিশ্বাস হল না। মা কি আসলেই পৃথার কথা বলছে? এ কি সত্যি? অপু জিজ্ঞেস করল, কার কথা বললে মা? জাহানারা বললেন, কেন, পৃথাকে কি তোর পছন্দ না বাবা? ওর মতো লক্ষ্মী মেয়ে খুব কম হয়, তুই জানিস না? তুই তো ছোট থেকেই ওকে দেখছিস। কবে বড় হয়ে গেল টেরই পেলাম না আমরা। এমন লক্ষ্মী একটা মেয়েকে তুই বউ করতে চাস না? অপু বাকরুদ্ধ হয়ে গেল, সবকিছু স্বপ্ন লাগছে ওর কাছে। জাহানারা বেগম বললেন, তোর বাবা আর আমি তোদের মতামত নিয়ে তবেই বিয়ের কথা আগাব। তাই তোর মনে যাই আছে আমাকে বল বাবা। অপু নিজের উচ্ছ্বাসটা ধরে রেখে বলল, মা, সবসময় আমি তোমার আর বাবার কথা শুনেছি। আজও ব্যতিক্রম হবে না। তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কিন্তু মা, আমার একটা কথা বলার ছিল। জাহানারা বেগম খুশি হলেন ছেলের কথা শুনে, বললেন, বল বাবা, কি বলবি? অপু বলল, মা, পৃথার জীবনটা আর 10টা জীবনের মতো না। ও আর 10টা মেয়ের মতোও না। ও কখনো প্রকাশ করে না, কিন্তু ওর নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে। ওর কিছু স্বপ্ন আছে। সেগুলো পূরণ করার দায়িত্ব তো আমাদেরই মা। আমরা যদি এখন ওকে বিয়ের মতো দায়িত্বের বন্ধনে বেঁধে ফেলি, ও কি পারবে সেসব সামলাতে? ওর দিকটা তো আমাদের সবার আগে ভাবা লাগবে, তাই না মা? হয়তো তোমার বা বাবার দিকে তাকিয়ে ও বিয়েতে রাজি হয়ে যাবে, কিন্তু ওর স্বপ্নগুলোও তো ওর অংশ। সেগুলো পূরণের আগে কি বিয়েটা ওর করা উচিত? জাহানারা বেগম ভাবনায় পড়লেন, অপু তো ঠিকই বলছে। পৃথা তো আর 10টা মেয়ের মতো না। ওর জন্য ওর পড়াশোনা, ওর স্বপ্নগুলো অনেক দামি। তাই তো নিজেকে এমন ভাবে গড়ে তুলেছে ও। কখনোই নিজের লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে যায়নি। তাহলে কি ওকে এখনই বিয়ের মতো গুরুদায়িত্ব দিয়ে দেয়া ঠিক হবে? ছেলের দিকে তাকিয়ে বললেন, ঠিক বলেছিস বাবা। আমরা কেবল আমাদেরটাই দেখেছি, ওর দিকটা ভাবিনি। ঠিক আছে, পৃথার মতামত জেনে আমি আর তোর বাবা এমন সিদ্ধান্তই নিব যাতে বিয়ে হলেও ওর লক্ষ্য পূরণে কোনো ক্ষতি না হয়। তুই চিন্তা করিস না। আমরা সবসময় তোদের পাশে আছি। মায়ের কথা শুনে মনে মনে খুব আশ্বস্ত হল অপু। এমন বাবা মা খুব ভাগ্য করে পেয়েছে আসলে। পৃথা কি মতামত দেয় সেটা ভাবনায় এলো অপুর। রাজি হবে সে? নাকি সারাজীবন ফার্স্ট হয়ে আসা ছেলেটা প্রথমবারের মতো ফেইল হয়ে যাবে নিজের পছন্দের মেয়েটার কাছে? পৃথা পড়ছিল। বাইরে থেকে পড়ার আওয়াজ পাচ্ছিলেন জাহানারা। দরজা ঠেলে ভিতরে ঢুকে বললেন, কি রে মা, পড়া শেষ হয়নি? না চাচিমণি, এখনো অনেক বাকি। তুমি দাঁড়িয়ে কেন? বসো। তোমার কোলে মাথা রেখে একটু শুই। খুব মাথাটা ব্যথা করছে। বলেই পৃথা জাহানারার কোলে শুয়ে পড়ল। জাহানারা দেখলেন কি অসম্ভব এক মায়াবতী তার কোলে শুয়ে আছে। মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল ভেবেই পেলেন না। এই তো মনে হয় সেদিন বাসায় এলো অপুর বাবার কোলে চড়ে। তারপর দিন মাস বছর পেরিয়ে আজ কত বড় হয়ে গেল দেখতে দেখতে।
জাহানারা পৃথার মাথায় বিলি কেটে দিতে দিতে বললেন, পৃথা মা, তোকে একটা কথা বলার ছিল। বলো চাচিমণি, কি বলতে চাও? মা, আমি আর তোর চাচু ভাবছিলাম তোকে আমাদের কাছেই রেখে দিব। পৃথা হাসল, আমি তো তোমাদের কাছেই থাকবো, আর কোথায় যাব আমি? হ্যাঁ, তা তো থাকবি, কিন্তু মা, মেয়েদের তো একদিন অন্যের ঘরে চলে যেতে হয়। এটাই নিয়ম। আমরা চাই তুই সেই অন্য ঘরে না গিয়ে আমাদের ঘরেই আজীবন আমাদের মেয়ে হয়ে থাক। থাকবি মা? পারবি আমার ছেলেটার সুখ দুঃখে ওর পাশে থাকতে? পৃথা বিস্ফারিত চোখে তাকালো, কান লজ্জায় লাল হয়ে গেল ওর। এইরকম মুহূর্ত সে কখনো কল্পনাও করেনি। বাবা মা ছোটবেলায় হারিয়ে যাওয়া পৃথা কখনো ভাবেনি তার বিয়ে হবে, সংসার হবে। কারণ এই ব্যাপারগুলো তার কাছে সবসময়ই ধোঁয়াশা। তার জীবনে একমাত্র তার পড়াশোনা, তার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, আর 4 জন মানুষ যারা তারা খুব কাছের। অন্য চিন্তা কখনো মাথাতে আসেনি। পৃথা মাথা নিচু করে রইল, কি বলবে সে? অপু ভাইয়াকে সে সবসময় বড় হিসেবে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, কিন্তু জীবনসঙ্গী হিসেবে ভাবা হয়নি। মানুষটার সেই প্রাণখোলা হাসিটা চোখে ভাসল। কি সুন্দর হাসে মানুষটা। বুকটা ধুকধুক করে উঠল। জাহানারা বললেন, কি রে, কি ভাবছিস? আমার ছেলেকে পছন্দ না তোর? না হলে বল, মনে যা আছে আমাকে নির্দ্বিধায় বলে দে। পৃথা বলল, চাচিমণি, তোমরাই আমার সবকিছু। জ্ঞান হওয়ার পর আমি তোমাদের ভালোবাসা পেয়ে বড় হয়েছি। তোমাদের কোনো কথা আমি রাখব না এমন হতে পারে কখনো। কিন্তু চাচিমণি, আমার অনেক দিনের স্বপ্ন, আমি পড়াশোনা করে নিজের একটা পরিচয় তৈরি করব। সেই সুযোগটা কি আমি পাব তোমাদের কাছে? জাহানারা পৃথাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পাগলি মা আমার, তোর সব স্বপ্নের ভার আরেকজন নিবে বলে বসে আছে। তা হয়তো তুই জানিসও না। এটুকুই বলবো, তোর সব স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের। দুনিয়ার কে কি বলে বলুক, কিন্তু তোর স্বপ্ন সবার আগে, তারপর বাকি সব। নে এবার কোলে শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পৃথা শুয়ে পড়ল। জাহানারা পৃথার মাথায় হাত রাখলেন। পৃথার মনে হল, মা তার মাথায় বুঝি হাত রাখলেন। কতদিন মায়ের স্পর্শ পায় না সে। কতগুলো বছর মাকে দেখে না। মায়ের কি তাকে মনে পড়ে? হয়তো না। পৃথার চোখের কোণে এক ফোঁটা জল ভীষণ অভিমানে জড়ো হল। তার জীবনে নতুন হাওয়া ববলের আভাস এসেছে এমন দিনে। বাবা মা কেউই তার পাশে নেই। জলের ধারা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নীরবে। রাত 10টা। পৃথা পড়া শেষ করে ভাবল, একটু কফি খাওয়া যাক। রান্নাঘরে গিয়ে কফি বানাতে গিয়ে ভাবল, অপু ভাইয়াকেও 1 কাপ বানিয়ে দিয়ে আসি। কফি বানিয়ে অপুর রুমের দিকে আস্তে আস্তে হেঁটে চলল পৃথা। 3 টোকা দিতেই অপুর গলা শোনা গেল, আয় ভেতরে। কি করছিলে? ব্যস্ত? পৃথার প্রশ্নে মৃদু হাসল অপু। না, ব্যস্ত না। আয়, কফি এনেছিস? দে। কফি খেয়ে বলো কেমন হয়েছে। অপু আবার হাসল। হঠাৎ এই প্রশ্ন? আগে তো কখনো আমার ভালো লেগেছে কিনা জিজ্ঞেস করতি না। আজ হঠাৎ কি মনে করে? হুম। পৃথা অপ্রস্তুত হল। না, এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, বসো ওখানে। দাঁড়িয়ে আছিস কেন? অপু সন্তর্পণে পৃথাকে আর চোখে খেয়াল করছে। কিছু কি পরিবর্তন ঘটল? মা কি ওর সাথে আলাপ করেছে বিষয়টা নিয়ে? এমন গুটিসুটি মেরে আছে কেন? পৃথা। অপুর ডাকে চমকে ওর দিকে তাকালো পৃথা। বলো, কিছু ভাবছিস তুই? এমন চুপচাপ কেন আজ? অপুর প্রশ্নে পৃথা হালকা হাসল। কিছু না। একটু ছাদে যাবে আমার সাথে? অপু কিছুক্ষণ তাকিয়ে রইল।
আকাঙ্ক্ষিত মানুষটি মুখ ফুটে তার কাছে কিছু আবদার করে বলেছে, এটা তার কাছে মনে হলো পরম পাওয়া। এর আগেও কত চকলেট, আইসক্রিম, ফুচকা চেয়েছে, কিন্তু আজ কথার মধ্যে অন্যরকম একটা আবদার খুঁজে পেল সে। পৃথার মনটা কি আজ খারাপ? জানার আগ্রহ হল। অপু সায় দিল, বলল, চল। রাতের নির্জনতা, ঠান্ডা মৃদুমন্দ হাওয়ায় চারপাশটা অদ্ভুত সুন্দর লাগছে আজ। পৃথা রেলিং ঘেঁষে দাঁড়াল। অপু একটু দূরত্বে পাশাপাশি দাঁড়াল পৃথার। শুনশান নীরবতা চারিদিকে। নীরবতা ভেঙে অপু বলল, তোর মন খারাপ? তুমি কিভাবে বুঝলে? পৃথার প্রশ্নে অপু তাকালো ওর মুখের দিকে। পূর্ণিমার চাঁদ অমাবস্যায় ঢেকে আছে। বুঝব না, বলল অপু। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মাকে অনেক দিন দেখি না। তুমি আমার মাকে দেখেছিলে? দেখেছি। আমার মা দেখতে কেমন জানো? আমার তো মায়ের চেহারাটাও মনে নেই ঠিক করে। পৃথার কষ্টভরা কণ্ঠে শুনে অপু চমকাল। পৃথার চোখে মুখে ভীষণ এক কষ্টের ছাপ। কই, আগে তো কখনো ওর এই কষ্ট দেখেনি অপু। আজ কি হলো ওর? পৃথার আরেকটু কাছে ঘেঁষে এলো সে। পৃথা, একটা কথা জানিস? জীবন কেন এত উপভোগ্য বলতো? বলতে পারবো না। কেন উপভোগ্য? অপু হালকা হেসে বলল, জীবনে আমরা যদি সবই পেয়ে যেতাম আমাদের মতো করে, তাহলে জীবন খুব একঘেয়ে হয়ে যেত। বেঁচে থাকার আনন্দ ফুরিয়ে যেত। আমাদের না পাওয়া গুলো আছে বলেই আমরা বেঁচে আছি। আর কেন বাঁচি জানিস? আমাদের অবচেতন মন জানে একদিন আমরা সেসব না পাওয়া গুলো পেয়ে যাব। এই আশায় আশায় আমরা বাঁচি। আর এজন্যই জীবন এত উপভোগ্য। আমাদের না পাওয়া গুলোই আমাদের নিজেকে চেনায়, নিজেকে জানায়, নিজেকে নিয়ে ভাবায়। পৃথা মুগ্ধ চোখে বলল, খুব সুন্দর বললে তো। তুমি এত কথা জানো? তুই কি আমাকে তোর মতো গবেট ভাবিস নাকি? ইস, গবেটকে? আমি কত ভালো স্টুডেন্ট তুমি জানো না। অপু হাসল। কিছু বলল না। মেয়েটাকে কিছুটা হালকা লাগছে এখন। আচ্ছা পৃথা, যদি বড় মা কখনো ফেরত আসে, এসে বলে তোকে তার সাথে যেতে, তুই যাবি? পৃথা তাকালো অপুর দিকে। অপুর চোখে কি যেন একটা ভয় দেখতে পেল। কিসের ভয় ওর চোখে মুখে? কি রে, বললি না? হুঁশ ফিরে আসতেই পৃথা বলল, মা আসবে না। ধর যদি আসে। পৃথা বলল, যাব না আমি। কখনোই যাব না। অপু ফোঁস করে একটা শ্বাস ফেলল। হঠাৎ এই প্রশ্ন কেন করলে তুমি? পৃথার প্রশ্নে অপু বলল, জানি না। বুঝতে পারছি না। আজকাল আমার মনের কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। মনের ডাক্তার দেখাতে হবে বোধহয়। তো দেখাও ডাক্তার, পৃথা বলল। যেই সেই ডাক্তারে হবে না ম্যাডাম, পার্মানেন্ট ডাক্তার লাগবে বলে অপু রহস্যময়ী হাসি দিল। পৃথার কান লাল হয়ে গেল। এসব কি বলছে লোকটা? কোনো কিছুর কি ইঙ্গিত দিচ্ছে? চাচিমণি তোমাকে কিছু বলেছে? পৃথার প্রশ্নে চট করে ওর দিকে তাকালো অপু। কি বলবে? না, কিছু না। চলো, অনেক রাত হলো। এই বলে পৃথা উল্টো ঘুরে হেঁটে যেতে নিল। পৃথা, শোন। ডাক শুনে ফিরে তাকালো পৃথা। কি? বলে একটু সামনে এগুলো। আরেকটু কাছে আয়। পৃথা ভরকে গেল। চাচ্ছেটা কি মানুষটা? পৃথা এগুলে অপু ওর সামনে গিয়ে ওর বাতাসে উড়তে থাকা চুলগুলোয় হালকা একটা ফু দিল, দিয়ে বলল, তোর দুঃখগুলো আমাকে দিবি পৃথা? আমার সিন্ধুকে তোর দুঃখগুলো একটু একটু করে জমা করব। বিনিময়ে ফেরত দিব একটা একটা সুখের আধুলি, দিবি প্লিজ? পৃথা ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। তার কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে বাতাসে।
চুলগুলো একটু ছুঁয়ে দেয়ার তীব্র বাসনা জাগল। মানুষের কাছে সুখ চায়, মানুষটা তার দুঃখগুলো চাইছে। কেমন করে ফেরাবে সে? পৃথা আরেকটু এগিয়ে গেল সামনে। খুব সামান্য দূরত্ব, দুজনের মাথার উপর এক ফালি চাঁদ। তার নিচে দাঁড়ানো সৃষ্টির শ্রেষ্ঠ দুই মানব, মানবী সুখ দুঃখ বেচাকেনার হাট বসেছে সে এক টুকরো ছাদে। অনেকটা সময় বোধহয় এভাবেই পেরুল। অপু আবার গাঢ় গলায় বলল, পৃথা, তোর দুঃখগুলো আমাকে দে, তোর স্বপ্নগুলো পূরণের ভারটুকু আমাকে দে। বলবো না পাশে থাক, শুধু বলবো তোর পাশে আমাকে রাখো। যদি পথ চলতে চলতে কোনোদিন তোর মনে হয় আমি তোর যোগ্য, সেদিন আমার হয়ে থাকিস তুই অনন্তকালের জন্য। পৃথার চোখে আনন্দের ফিনিক ফোঁটা এসে জড়ো হলো একটু একটু করে। চোখ ভর্তি পানি আর মুখে এক টুকরো হাসি দিয়ে পৃথা সামনে এগিয়ে অপুর চুলগুলো হাত দিয়ে একটু গুছিয়ে দিতে দিতে বলল, তোমার এত প্রার্থনা ফিরিয়ে দেয়ার মতো সাহস, শক্তি, ইচ্ছা কোনোটাই প্রকৃতি আমাকে দেয়নি, বাকিটা বুঝে নিও। অপু পৃথার মাথায় হাত রাখল। পরম যত্নে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বড় মা দেখতে ভীষণ সুন্দর ছিল। তোর সবটুকু সৌন্দর্য তার কাছেই পাওয়া। তুই আজীবন এমন মায়াবী থাকিস। পৃথা আলতো করে অপুর কাঁধে মাথা রেখে চেয়ে রইল একফালি চাঁদটার দিকে। আকাশে ঝুলে থাকা ওই চাঁদটা একাকী হলেও পৃথার নিজেকে আজ একটুও একা মনে হল না। পরদিন সকালে নাস্তার টেবিলে পৃথা ছাড়া বাকি সবাই বসেছে। জাহানারা বললেন, ফুলি দেখ তো পৃথা আসছে না কেন এখনো? ফুলি বলল, খালাম্মা আপায় তো পড়তাছে, বলছে পড়া শেষ হলে আইব। আশরাফ সাহেব বললেন, মেয়েটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য অনেক কষ্ট করছে দিনরাত। জাহানারা বললেন, আসলেই মেয়েটা এত পরিশ্রম করছে, ওর কষ্টটা সার্থক যেন করে দেন আল্লাহ। এত চিন্তা করো না তোমরা, ইনশাআল্লাহ ও ভালো কোথাও চান্স পেয়ে যাবে। আমি উঠি মা এখন, বলে অপু অফিসের দিকে রওয়ানা হল। অপু চলে যাওয়ার ক্ষণিক বাদেই পৃথা এল নাস্তা করতে। বিয়ের প্রস্তাবের পর থেকে পৃথা সবার সামনে অপুর সামনে যেতে একটু লজ্জাই পায়। সে চুপচাপ নাস্তা খেতে লাগল। আশরাফ সাহেব বললেন, পৃথা আম্মু পড়াশোনা কেমন চলছে? পৃথা মাথা নাড়িয়ে বলল, জি চাচ্চু, ভালো চলছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো মা। ফুলি বলল, আপা আপনি সারাদিন এত পড়েন, নিজের একটু খেয়ালও রাখেন না। আসেন আজকে আপনার মাথায় একটু ঠান্ডা তেল দিয়ে দিই, আরাম পাইবেন আপা। পৃথা হাসল, বলল, আচ্ছা খালা দিয়ে দাও, ভালোই হবে। পড়তে পড়তে মাথাটা মাঝে মধ্যে এত গরম হয়ে যায়, অশান্তি লাগে খুব। তাই তো কইলাম আপা, আপনি নাস্তা সারেন, আমি হাতের কাজগুলো সাইরা আসতেছি। খাওয়া দাওয়া সেরে পৃথা রুমে চলে যাচ্ছিল, হঠাৎ ইচ্ছা হলো অপুর রুমে যেতে। আস্তে আস্তে অপুর রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই পরিচিত একটা গায়ের ঘ্রাণ পেল। ঘরজুড়ে অপুর গায়ের একটা সুন্দর সুবাস। এত সুন্দর গোছানো রুমটা। ছিমছাম একটা খাট, একটা কাবার্ড, একটা স্টাডি টেবিল, দেয়ালে সুন্দর কিছু পেইন্টিং আর একটা ড্রেসিং টেবিল রাখা, পাশে কিছু ইনডোর প্ল্যান্ট। সব মিলিয়ে দারুণ সুন্দর সাজানো রুমটা। পৃথা ঘুরে ঘুরে দেখতে লাগল। অনেকবার এই রুমে এলেও একা কখনো এভাবে আসা হয়নি। রুমটা ভীষণ পছন্দ হল। রুমটাও পছন্দের মানুষটার মতোই গোছালো আর সুন্দর। দেখতে দেখতে পৃথার ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেল। শেষমেশ সে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে চান্স পেয়ে গেল। আশরাফ সাহেব, জাহানারা বেগম খুব খুশি হলেন ওর সাফল্যে। পৃথা অপুকে ফোন করে জানাতে যাবে এমন সময় দেখল অপুর ফোন থেকেই ওর ফোনে কল এসেছে। কল ধরতেই অপু বলে উঠল, কংগ্রাচুলেশন ম্যাডাম, ট্রিট দেন আমাকে এবার।
পৃথা খিলখিল করে হেসে উঠল, আমি দিব নাকি তুমি আমাকে দিবা? দিনরাত কষ্ট করলাম আমি, আমাকে তোমার ট্রিট দেয়া উচিত। অপু বলল, তুই তো তোর নিজের পায়ে কুড়াল মারছিস রে। এত টাকা খরচ করে আমি ফকির হয়ে গেলে কষ্ট কিন্তু তোরও হবে। কথার মানে বুঝে নিতেই পৃথা একটু লজ্জা পেল। অপু বুঝতে পেরে বলল, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, তোকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব। কোথায়? গেলেই দেখবি। এখন ফোন রাখছি। আচ্ছা। পৃথার মনে 100 প্রজাপতি ডানা মেলল, ভাবতে লাগলো আজকের দিনটা এত সুন্দর কেন? চলবে।